ক্লাস আমরা অর্গানাইজ করব মাইক্রোসফট এক্সেলের জন্য। মাইক্রোসফট এক্সেলে কি করে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হয়, কি করে সেখানে আমরা নতুন ডেটা এন্ট্রি করতে পারি, টেবিউলার ফরম্যাটে কিভাবে ডেটা এন্ট্রি করতে হয়, সেল কাকে বলে, কি করে ফর্মুলা লিখতে হয়, সব কিছু হাতে কলমে আজকে আমরা শিখবো। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো এবং তোমার সরকারি চাকরি পাওয়ার স্বপ্নকে সম্পূর্ণ করো। আমাদের ক্লাসটা নিচ্ছেন আমাদের খুব প্রিয় অমল স্যার। উনি দীর্ঘদিন ধরে এই লাইনে আছেন এবং কম্পিউটার ফিল্ডে 20 বছরের প্লাস এক্সপিরিয়েন্স আছে। খুব সুন্দর করে হাতে কলমে উনি দেখিয়ে দেবেন কি করে প্রত্যেকটা ছোট ছোট ব্যাপার প্র্যাকটিস করতে হয়, কিভাবে বিষয়টাকে শিখতে হয় এবং পরীক্ষায় কি ধরনের প্র্যাকটিসের মধ্যে রাখতে হয় যাতে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, বিশেষ করে কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর। সো কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর আমাদের এই ক্লাসটা শুরু হচ্ছে। সবাই মনোযোগ সহকারে শোনো এবং যার যেটা প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আমরা দীর্ঘায়িতভাবে তোমাকে হেল্প করার চেষ্টা করব। চলে যাব কোথায় না মাইক্রোসফট এক্সেল। নোটপ্যাড, সরি, মাইক্রোসফট ওয়ার্ড কি না, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা এডিটর সফটওয়্যার যেখানে আমরা কি দেখলাম না আমরা এডিট করতে পারি। এবার সাপোজ আমাদেরকে কিছু ক্যালকুলেশন করতে হবে, কিছু যোগ বিয়োগ গুণ ভাগ এসব করতে হবে ফর্মুলা সমেত। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি করব না মাইক্রোসফট ওয়ার্ড সেই ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এডিটর জাতীয় সফটওয়্যার আমরা ব্যবহার করব না, আমরা ইউজ করব কি না স্প্রেডশিট জাতীয় সফটওয়্যারকে আমরা ব্যবহার করে থাকব। ঠিক আছে, তো স্প্রেডশিট সফটওয়্যার কি করে না আমাদের যে কোনো ক্যালকুলেশনের পারপাসে আমরা সে কোনো জটিল ক্যালকুলেশন হোক বা সাধারণ ক্যালকুলেশন হোক, সেই সমস্ত ক্যালকুলেশনগুলোকে নিয়ে যদি আমাদের কোনো কিছু কাজ করতে হয়, সাপোজ আজকে আমাকে একটা কোম্পানির স্যালারি তাদের মাইনের সিস্টেমকে মনে রাখতে হবে বা স্কুলের মার্কশিট তৈরি করতে হবে, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো মাইক্রোসফট এক্সেল কি জিনিস না, মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার। এবার তাকে আমরা খুলি কি করে, যেমন ওয়ার্ড টাইপ করেছিলাম সেরকম এখানে আমরা টাইপ করব কি না এক্সেল। এবার আমি এক্সেলের ফাইলটাকে খুলবো। এবার এক্সেলের ফাইলকে ওপেন করার পরে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চলে যাব। এবার যেই আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যাব আমাদের এক্সেল এরকম ধরনের একটা সুন্দর জিনিস খুলে দেবে। ঠিক আছে, এই যে এরকম ধরনের একটা শীট, এই পুরো জায়গাটা রো অ্যান্ড কলমে ভাগ করা হয়ে থাকে। যখন আমরা এক্সেল কিছু খুলি, কোনো এক্সেলের ফাইল খুলি, তার মানে কি আমরা একটা ওয়ার্কবুক আমরা খুললাম। একটা ওয়ার্কবুক মানে কি, যেমন বইয়ের দুটো কভার, বইয়ের একটা কভার পেজ হয়, প্রথমে একটা হয়, শেষের দিকে একটা পেজ হয়, তার মধ্যে আমাদের বইয়ের কিছু কি হয় পাতা থাকে। তাহলে ওই যে বইয়ের যে প্রথম দুটো জিনিস সেটাকে আমরা বলতে পারি ওয়ার্কবুক, এবং সেই ওয়ার্কবুকের মধ্যে কি থাকে না এক একটা করে শীট থাকে। বইয়ের যেমন পেজ হয় সেগুলোকে আমরা এখানে এক একটা শীট বলে থাকি। তো মনে রাখতে হবে যখন আমরা এক্সেলকে ওপেন করলাম তখন কি হলো না আমাদের কাছে এরকম ধরে বুক 1 বলে একটা ওয়ার্কবুক খুলে গেল। যেমন ওয়ার্ড ওপেন করলে কি হয় ডকুমেন্ট বলে একটা খোলে। ডকুমেন্ট কি জিনিস না, সাপোজ আমরা স্কুল লেভেলে বা অন্য সময় আমাদের কলেজ লেভেলে আমরা কি করি, আমরা প্রজেক্ট জমা দিই, স্কুল লেভেলে প্রজেক্ট জমা দিয়েছি, কলেজ লেভেলেও প্রজেক্ট জমা দিয়েছি। তো প্রজেক্টের যে মেন যেটা মোটা পেজ, মোটা পাতা থাকে সেগুলোকে আমরা কি বলতে পারি না একটা বুক, ওয়ার্কবুক। তার ভেতরে যে শিটগুলো হয় সেগুলোকে আমরা বলতে যাচ্ছি ওয়ার্কশিট। যেমন ডকুমেন্টের মধ্যে কি হয় না পুরো পেজ থাকে, পেজ 1, পেজ 2, পেজ 3, এগুলো হচ্ছে ওয়ার্ডে আমরা দেখেছি। সেম জিনিসগুলোকে আমরা এখানে বলে থাকবো ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট। যখন আমরা ওয়ার্কবুক ওপেন করি তখন আমাদেরকে এক্সেল একটা ওয়ার্কশিট খুলে দেয় এরকম ভাবে, যেমন এখানে দেখা যাচ্ছে আশা করি শীট 1। এই নামটাও কিন্তু আমাদের কি হয় না এক্সেল দিয়ে দেয়, কিন্তু আমরা যদি চাই এই নামগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। কি করে করব, এই শীট 1 এর লেখাটার মধ্যে আমরা রাইট ক্লিক করব, এখানে একটা রিনেম বলে একটা আমরা সুযোগ পাবো। এইখানে ক্লিক করে এবার আমি সাপোজ লিখছি মাই ইনকাম ডিটেলস বলে আমি একটা আমার ওয়ার্কশিট বানাচ্ছি।
তাহলে কি হলো না, আমার একটা ওয়ার্কশিট তৈরি হয়ে গেল মাই ইনকাম ডিটেলস বলে। এবার প্রশ্নটা হচ্ছে, কেউ যদি আমাদের জিজ্ঞেস করে, ইন্টারভিউতে আমাদের অনেক সময় এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, কেউ যদি, আচ্ছা সাপোজ আমরা এক্সেল জানি, আমি বললাম যে আমি এক্সেল জানি, আমাকে কেউ প্রশ্ন করতে পারে, আচ্ছা বলো তো এই এক্সেলের এই শিটটার মধ্যে কটা রো আছে? তো আমরা কি করব, আমি এরকম ভাবে স্ক্রল করতে করতে চলে যাব, কিন্তু তার শেষ আর হবে না, ঠিক আছে, তার শেষ হবে না। তাহলে আমাদের খুব সহজ পদ্ধতিতে আমরা যদি এক্সেলের শেষ রোতে যেতে চাই, তাহলে কি করব, এই প্রথম রোটায় গিয়ে ক্লিক করলাম, এই প্রথম সেল। সেল কাকে বলে না, এই যে এগুলো হচ্ছে এক একটা সেল, একটা রো এবং কলমকে যেখানে ভাগ করা হচ্ছে সেগুলো হচ্ছে সেল। যেমন এটা একটা সেল, এটা একটা সেল, এবং এই সেলের গুলোর নাম হয়, এই নামগুলো কি, যেমন এই সেলের নামটা কি না D2, এই সেলের নামটা কি না C8, এই সেলের নামটা কি না B13। এটা আমরা এখান থেকেও দেখতে পারি, বা এখান থেকেও খুব সুন্দর একটা অপশন আছে নেম বক্স বলে, সেখানেও আমরা যে সেলে আছি, আমরা কোন সেলে আছি সেই সেলের নাম্বারটা বা সেই সেলের নামটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। তো এবারে আমি দেখব যে এবারে আমরা লক্ষ্য করব যে কতগুলো রো থাকে একটা ওয়ার্কশিটের মধ্যে। তাহলে কি করব, কন্ট্রোল কি থেকে আমরা প্রেস করব এক হাত দিয়ে, আর এই যে নিচে যে ডাউন অ্যারো কি, বাঁ দিকে ডান দিকে উপরে নিচে, নিচের অ্যারো কিটাকে আমরা সঙ্গে সঙ্গে কি করব, প্রেস করে দেবো। এই যে এতগুলো রো আমাদের একটা ওয়ার্কশিটে থাকে, 10,48,576। এই 10,48,576 যে শেষ করে নিলে তারপরে গিয়ে আমরা কি করি না, আমরা অন্য আর একটা, মানে এগুলো যদি সব ভরে যায় তখন গিয়ে আমরা কি করতে পারি, আমরা অন্য আর একটা ওয়ার্কশিটকে খুলতে পারি। বোঝা গেছে? এবার আমাকে যদি ওপরে যেতে হয় তাহলে কি করব, আবার কন্ট্রোল নিয়ে আমি এই ওপরের যে কিটা আছে সেই কিটায় আমি আবার ক্লিক করব। তাহলে দেখো আমি আবার 1 নম্বর রোতে চলে গেলাম। সেরকমই আমাকে যদি শেষ কলমে যেতে হয় তাহলে কি করব, কন্ট্রোল কিটাকে ধরে নিয়ে আমি কোথায় যাব, আমি যে ডান দিকের যে অ্যারো কিটা আছে, রাইট অ্যারো কি, সেই সম্বন্ধে সেই একদম সেই মানে সেই শেষে আমরা চলে গেলাম। সে বেশ আমরা যদি আবার প্রথম কলমে ফিরে আসতে চাই, কন্ট্রোল কি প্রেস করে আবার লেফট অ্যারো কিটায় প্রেস করব। তো এইগুলো হচ্ছে কিছু কিছু শর্টকাট কি, যার দ্বারা আমরা কতগুলো, মানে আমাদের এক্সেল ওয়ার্কশিটে কতগুলো রো আছে বা কতগুলো কলম আছে সেগুলো আমরা জানতে পারি। আচ্ছা, এবার আমি যদি চাই আরো অনেক শীট অ্যাড করতে পারি, কোথায়, এই প্লাসে, ঠিক আছে। এবার সমস্যাটা হচ্ছে যে আচ্ছা এইভাবে আমি কতগুলো শীট, কোনো লিমিট নেই, কোনো তার সীমা নেই, তুমি যতগুলো আমাদের ইচ্ছে হবে, যতগুলো দরকার হবে, আমরা একের পর এক শীট আমরা ব্যবহার করতে পারি, অ্যাড করে নিতে পারি। এবার আমরা চাইলে এগুলোকে ডিলিটও করতে পারি। কি করব, এই প্রত্যেকটা শীটে যে যে শীটগুলোকে ডিলিট করব সেখানে গিয়ে রাইট ক্লিক করব, দিয়ে বলবো ডিলিট। আবার এই শীট 3 কে ডিলিট করতে চাই, আবার রাইট ক্লিক করে বলবো ডিলিট। আবার শীট 3 শীট 2 কে ডিলিট করতে যাই, আবার একই জিনিস। এবার আমি শীট 1 বা মাই ইনকাম ডিটেলস কে ডিলিট করব, আমি সুন্দর করে একটা এরর খাবো, কারণ আমি যে একমাত্র, কেননা মাইক্রোসফট ওয়ার্ড, তুমি এই এক্সেল যখন আমরা ওপেন করি একটা ওয়ার্কবুকে মিনিমাম খুব কমপক্ষে একটা শীট রাখতেই হবে, কিন্তু সেটাও আমরা কি করলাম না, সেটাকেও আমরা মানে ডিলিট করে দেওয়ার চেষ্টা করলাম, সেটা কিন্তু আমাকে এক্সেল সেই সুযোগটা দেবে না। সুতরাং আমরা একটা শীটকে অন্তত আমাদের এখানে রাখতে হবেই হবে, সেটাকে আমি কোনো মতেই ডিলিট করতে পারি না। এবার আমরা দেখব, তো আশা করি এক্সেলের যে বেসিক এগুলো, এবারে আমরা দেখব এক্সেলে কি কাজ হয়। ধরে নেওয়া যায় এতগুলো নাম্বার আমি দিয়েছি, 67, 45, 33, 78, 990। এবার আমাকে এগুলোকে যোগ করতে হবে। তো এক্সেলে এই যোগ করার পদ্ধতি অনেকগুলো থাকে, যেমন আমি প্রথম সহজ থেকে সহজ পদ্ধতি হচ্ছে, আমরা মনে রাখতে হবে এক্সেলে যখন আমরা কোনো কিছু লিখব, ফর্মুলা লিখব, সবসময় এখানে আমি একটা ফর্মুলা লিখব, তো সেই ফর্মুলাগুলোর শুরু যেন সবসময় ইকুয়াল টু দিয়ে হয়ে থাকে। তাহলে কি করছি না, ইকুয়াল টু সাইন দিয়ে আমি আমার ফর্মুলা লেখা শুরু করব। তাহলে প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি ইকুয়াল টু দিলাম,
এরপরে আমি কি করব, এই যে 700টিকে যে আমি সিলেক্ট করলাম, আমাকে এখানে বললো A1, কারণ 700টা কোন সেলে আছে, A1 এ আছে। এবার আমি প্লাস সাইনটাকে টিপবো। এবার আমি কোথায় যাব, 45কে সিলেক্ট করব। 45টা কোথায় আছে, না A2 তে আছে। আবার আমি প্লাসে যাব, 33কে সিলেক্ট করব। 33 কোথায় আছে, না A3 আছে। আবার আমি প্লাস দেবো, আবার আমি A4 এ চলে গেলাম, আবার প্লাস দেবো, 990কে সিলেক্ট করলাম। এবারে এইভাবে আমি যে যে নাম্বারগুলোকে যোগ করব, সেই প্রত্যেকটা নাম্বারকে আমি সিলেক্ট করব। হ্যাঁ, আমার কাছে নাম্বার আসবে না, কি আসবে, যে সেলে নাম্বারটা আছে সেই সেলের নাম্বারটা আমার এখানে চলে আসবে। এবার আমি কি করব, ছোট্ট করে একটা এন্টার প্রেস করব। এবারও আমাকে বলবে দেখো এইগুলোর অ্যাড করে টোটাল হচ্ছে কত, না 1213, 1213। তো এটা গেল আমাদের সব থেকে একটা সুন্দর সাধারণ ফর্মুলা, যেটা আমরা ইউজ করে ব্যবহার করে থাকি। এছাড়াও আরো কিছু পদ্ধতি আছে যার দ্বারা আমরা এই নাম্বারগুলোর যোগ করতে পারি। যেমন এটাকে আমি ডিলিট করে দিলাম। এবার আমি কি করব, না এই যে নাম্বারগুলো আমি সব সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে একটা সুন্দর একটা অপশন আছে অটো সাম বলে, এই অটো সামটায় ক্লিক করে দেবো। দেখো এখানেও সেম 1213 এসে গেল, আগেও এসেছিল 1213, এখনো আসলো 1213। তাহলে কি, আমার কাছে এটা দ্বিতীয় পদ্ধতি যার দ্বারা আমি কোনো নাম্বারের সাম করলে পারতে পারি, যোগ করে নিলাম, সেই যোগগুলোর রেজাল্ট আমি এইভাবে পেয়ে যাব। এছাড়াও আরো অনেক পদ্ধতি আছে, যেমন আমরা লিখবো কি, ইকুয়াল টু দিয়ে বলবো সাম, দিয়ে প্রথম ব্র্যাকেট দেবো। প্রথম ব্র্যাকেটটা দেওয়ার পরে আমি কি করব, আমি নাম্বারগুলোকে সিলেক্ট করে নেব। A1 কোলন A5 মানে A1 A2 A3 A4 A5, এই সেলগুলোর মধ্যে যা যা নাম্বার আছে সবগুলোকেও ধরে নেবে, দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করব, দিয়ে আমি একটা এন্টার মারবো। এখানেও দেখা গেল কি, না 1213 এলো। তাহলে কি, এটাও আর একটা ফর্মুলা। এবার আমাদের হয়তো মনে জাগতে পারে যে সামটা কি, সাম হচ্ছে কি, না একটা ফাংশন। এবার ফাংশন কি জিনিস, না ফাংশনকে একটা ধরনের আমরা কি বলতে পারি, একটা অংশ, যেই অংশের মধ্যে কিছু নির্দেশ দেওয়া আছে যে কোন এই নাম্বারগুলোর কিভাবে যোগ করা হবে তার নির্দেশ এই অংশটার মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা কি করলাম, আমরা সেই সাম ফাংশন, এগুলোকে বলা একটা ফাংশন। এরকম ভাবে অনেক ফাংশন এক্সেলে থাকে, তো আমরা কিছু কিছু জিনিস দেখবো এখানে। যেমন তার মধ্যে একটি হচ্ছে কি, না সাম ফাংশন। তো এটা গেল 3 নম্বর পদ্ধতি, যেখানে আমরা কি করতে পারি, না আমরা কিছু নাম্বারের সাম করলে করতে পারি। আচ্ছা, এছাড়াও আর একটা সুন্দর আর একটা পদ্ধতি আছে, কি না, যে নাম্বারগুলোর আমি সাম করব, ঠিক যেমন আমি কি 67, 45, 33, 78 আর 990, ঠিক তার তলায় আমি চলে যাব। এই যে মেশিনে যে অল্ট কি থাকে, অল্ট কিটাকে প্রেস করে প্লাস প্লাস, অল্ট কিটাকে ছেড়ে নয় কিন্তু, অল্ট কিটাকে ধরে নিয়ে এই যে প্লাস প্লাস লেখা আছে কিটাতে, ওটাকে দুবার প্রেস করব, তাহলেও কিন্তু আমাদের সেই 12